তাহলে চলো আবার শুরু করি। আমরা একটু আগে যেটা বলছিলাম যে কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স যখন এয়ার অথবা ফ্রি স্পেসে হয়, মানে যখন এয়ার অথবা ফ্রি স্পেসে আমরা কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্সকে কনসিডার করি, তখন ওর ম্যাথামেটিক্যাল ফর্মে প্রপোর্শনাল কনস্ট্যান্ট থাকে কত? 1/4πε0। কিন্তু যদি এয়ার অর ফ্রি স্পেস ছাড়া অন্য কোনো মিডিয়াম হয়, তখন কিন্তু 1/4πε0 থাকে না, একটু চেঞ্জ হয়ে যায় প্রপোর্শনাল কনস্ট্যান্টের ফর্মটা। কি হয় আমরা শুরু করি তাহলে লেখা। We know that in case of any medium other than air or free space, কি হয়? F is equal to 1/4πε0 K Q1 Q2 by R square। ঠিক, একটা কাজ করি, এটা এয়ার আর ফ্রি স্পেস ছাড়া অন্য কোনো মিডিয়াম, আমি এইটার নাম লিখছি সাফিক্স মেড, মেড ফর মিডিয়াম। আর এয়ার আর ফ্রি স্পেসে কি হয়? And in air or free space, F is equal to 1/4πε0 Q1 Q2 by R square। ঠিক, আমি এয়ার আর ফ্রি স্পেসে এই ফোর্সটাকে F0 লিখছি। ঠিক, যদি তাই হয় তাহলে therefore F0 by F made তুমি যদি ডিভাইড করো, তুমি কত পাবে? তুমি 1/4πε0 Q1 Q2 by R square divided by 1/4πε0 K Q1 Q2 by R square। এটাই পাচ্ছ, এটাই পাওয়ার কথা তোমার, ঠিক কিনা? ঠিক বলেছি? যদি তাই হয়, তুমি দেখো সমস্ত ফ্যাক্টরস গুলো ক্যান্সেলড হয়ে যাচ্ছে, একটা ফ্যাক্টর ছাড়া। কি? এই 1/k-টা পাল্টে খেয়ে উপরে চলে আসবে, ইজ ইকুয়াল টু হবে কি? হ্যাঁ গো, তাহলে তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের একটা ডেফিনেশন তোমরা এখান থেকে পেলাম। দুটো গিভেন ইলেকট্রিক চার্জের মধ্যে তুমি যদি গিভেন ডিস্টেন্স আর কনসিডার করো, তাই তো, Q1 Q2 Q1 Q2 দুটোরই মধ্যে ডিস্টেন্স আর, চার্জ দুটোকে তুমি একবার এয়ারে নিয়ে যাও, একবার মিডিয়ামে নিয়ে এসো, এয়ার ছাড়া অন্য কোনো মিডিয়ামে। এই অবস্থায় মিডিয়ামটার মধ্যে যখন তুমি চার্জটাকে রাখছো, চার্জ দুটোকে রাখছো, তাদের ফোর্স যদি এফ মেড হয়, আর এয়ার ফ্রি স্পেসে তুমি যখন চার্জ দুটোকে রাখছো অ্যাট দ্য সেম সেপারেশন, তখন তাদের মধ্যে ফোর্স যদি F0 হয়, তাহলে F0 আর এফ মেডের যে রেশিও, তাকেই নাকি বলে ওই মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। সিবিএসইতে কোয়েশ্চেন আসে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট ফর সিবিএসই। তোমাদেরকে বলে রাখছি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ডেফিনেশন সিবিএসইতে 3 রকম ভাবে আসে। একটা আসে কুলম্বস ল দিয়ে, একটা
একটা আসে ইলেকট্রিক ফিল্ড দিয়ে, আরেকটা আসে ক্যাপাসিটেন্স দিয়ে। একটা বললাম, আরো দুটো বলবো যখন ইলেকট্রিক ফিল্ড আর যখন ক্যাপাসিটেন্স পড়া। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের বিভিন্ন ডেফিনেশনের মধ্যে এটা একটা ডেফিনেশন। তাহলে তুমি ডেফিনেশনটা কি লিখবে? তুমি একটা কাজ করো, তোমরা নিশ্চয়ই পেন আর কপি নিয়ে বসে আছো। তোমরা পেন আর কপিতে, তোমরা নিশ্চয়ই এগুলোকে নোট ডাউন করছো। তোমরা পেন আর কপিতে এবার একটা কাজ করো, তোমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ডেফিনেশনটা একটু লেখো। আমি ডিকটেট করছি, আস্তে আস্তে বলছি, তোমরা লেখো। লেখো, the dielectric constant or the relative permittivity, the dielectric constant or the relative permittivity of a medium is defined as the ratio of the electrostatic force between two given electric charges placed বসানো হয়েছে, placed at a certain distance apart, area to the force between the same two charges placed at same distance apart in that medium. হলো, তাহলে আমাদের ডিসকাশন নাম্বার 3 হয়ে গেল। এবার আমরা করব যেটা, সেটা হচ্ছে ডিসকাশন নাম্বার 4। চলো এবার আমরা ডিসকাশন নাম্বার 4 যাব। ডিসকাশন নাম্বার 4-এ আমরা যে জিনিসটা জানবো একটু বলি। ডিসকাশন নাম্বার 4-এ আমরা জানবো ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। ডিসকাশন নাম্বার 4-এ আমরা জানবো ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। বহুবার সিবিএসসি আইএসসি তে এসছে। সিবিএসসি অ্যান্ড আইএসসি দুটো বোর্ডে প্রচুর বার এসছে। স্টুডেন্টরা লিখতে খুব ভুল করে। তোমাদের নিশ্চয়ই মনে আছে ক্লাস 11-এ তোমরা যে ভেক্টর পড়েছিলে সেখানে তোমরা পড়েছিলে any given vector is equal to magnitude of that vector multiplied the unit vector along that vector. যে কোনো ভেক্টর মানে হলো সেই ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু সেই ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর। মনে আছে? ওই কনসেপ্টটাকে কাজে লাগাবো আমরা এখানে। চলো আমরা ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল জানব। কিরকম? এখানেও একই রকম ব্যাপার, খালি একটু সিম্বল গুলো চেঞ্জ হবে। আবার আমি দুটো চার্জ নিলাম, Q1 Q2, ঠিক? Q1 Q2 কে যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে F21 ভেক্টর।
F21 মানে force upon 2 due to 1, force upon the second charge due to first charge, F21 vector। Q2 Q1 কে যে রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে সেটা হচ্ছে F12 ভেক্টর। F12 ভেক্টর মানে ফোর্স আপন 1 ডিউ টু 2। ওদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন হচ্ছে স্মল আর। একটা ছোট কথা বলি, Q1 থেকে Q2 অবধি একটা পজিশন ভেক্টর কনসিডার করলাম। এইটা হলো সেই পজিশন ভেক্টর, এইটার নাম R21 ভেক্টর। ঠিক আরেকটা কথা বলবো, এই R21 ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর, এই যে R21 ভেক্টর, এই R21 ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর হলো R21 ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর হলো R21 ক্যাপ। ঠিক কে নিলাম? Q1 Q2, ওদের মধ্যে স্ট্রেট লাইন ডিস্টেন্স অফ সেপারেশন স্মল আর। Q1 এর রেসপেক্টে Q2 এর পজিশন ভেক্টর হচ্ছে R21 ভেক্টর। আমি যদি বলি এইখান থেকে এত অবধি, Q1 থেকে Q2 অবধি, এই যে ভেক্টরটা Q1 থেকে Q2 অবধি, এই ভেক্টরটা R21 ভেক্টর। R21 ভেক্টরের ম্যাগনিটিউড কত? আর ওদের মধ্যে যে ডিস্টেন্স, R21 ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর কত? R21 ক্যাপ। ঠিক লেখা স্টাইল তোমরা জানো, একই স্টাইলে আগে লিখে যাবো। অনেকে এটা এক্সামে গন্ডগোল করে ফেলে, তাই আমি চাইছি একদম সিম্পলেস্ট ওয়েতে তোমাদেরকে এটা বলতে। চলো শুরু করি। লেখা স্টাইল, ইন দ্য অ্যাবভ ডায়াগ্রাম ঠিক Q1, Q2 অ্যারো সাইন দিয়ে কি লিখব? 2 electric point charges. Okay, next, small r, straight line distance of separation between Q1 and Q2. Take R21 vector. Class 11 vector algebra করেছো। R21 vector, ভেক্টরটা কোথা থেকে ড্র করেছি? Q1 এর পজিশন থেকে। কত অবধি ড্র করেছি? Q2 এর পজিশন অবধি। তাহলে এটা কোন পয়েন্টের পজিশন ভেক্টর? Q2 পজিশনের ভেক্টর। কার রেসপেক্টে? Q1 এর রেসপেক্টে। তার মানে কি লিখবো? পজিশন ভেক্টর অফ কার? Q2 with respect to, মনে আছে তো, with respect to WRT এভাবে লেখা হয়, with respect to Q1। হ্যালো, আমি এই টপিকটা শুরু করার সময় একটা কথা বলছিলাম, মনে আছে? ক্লাস 11-এ আমরা পড়েছিলাম যে কোনো ভেক্টর নাকি ওই ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু ওই ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর। ঠিক লিখেছি? R21 ভেক্টর মানে R21 ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু R21 ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর। R21 ভেক্টরের ম্যাগনিটিউড কত? স্মল আর। তার মানে স্মল আর ইন্টু R21 ক্যাপ। ঠিক ঠিক বললাম? R21 ভেক্টর মানে ওই ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু ওই ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর, মানে ম্যাগনিটিউড হচ্ছে R21 ক্যাপ। তাহলে
এই অবস্থায় আমরা কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু, আরেকটা জিনিস একটু লিখতে হবে। অ্যাকর্ডিং টু Coulomb's law of electrostatics, ঠিক? According to Coulomb's law of electrostatics, কি লিখব? According to Coulomb's law of electrostatics, বলো এবার কি লিখব? We know that the force upon the charge Q2 by Q1 is given by কত? F মনে পড়ছে 2-1 ভেক্টরের ম্যাগনিটিউড, ঠিক কিনা? তাই তো Q1 Q2 কে কত ভ্যালুর ফোর্স দেয়। আমরা একটু আগে যে কুলম্বস লটা জেনেছিলাম, তার যে ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন জেনেছিলাম, সেটা তো ফোর্সের ম্যাগনিটিউডের ফর্মে লিখেছিলাম। is given by F is equal to F21 ভেক্টরের মড is equal to 1/4 pi epsilon 0 Q1 Q2 by R square। মনে আছে? হ্যাঁ, একটা কন্ডিশন আছে। in air or free space, মনে আছে? and in SI system, তাই তো? মনে আছে তো? Therefore, in vector form আমরা কি লিখতে পারি? ভেক্টর ফর্মে লটাকে যখন ভেক্টর ফর্মে লিখব তখন কি লিখব বলি? F21 ভেক্টর, F21 ভেক্টর is equal to, লিখছি আগে ম্যাগনিটিউড লিখে দিই, mod of F21 ভেক্টর ইনটু এই F21 ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর কত? R21 ক্যাপ, তাই তো? কোন ভেক্টর মানে সেই ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু সেই ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর। তাহলে F21 ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর কত? R21 ক্যাপ। তোমার মনে হতে পারে কি হলো? R21 ক্যাপ তো R21 ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর। হ্যাঁ, R21 ক্যাপ R21 ভেক্টরের দিকেও ইউনিট ভেক্টর, F21 ভেক্টরের দিকেও ইউনিট ভেক্টর, দুটোই লিখতে পারি। তাহলে therefore in vector form F21 vector মানে magnitude of F21 vector into R21 cap is equal to 1/4 pi epsilon 0 Q1 Q2 by R square into R21 cap। হয়ে গেল। এইটাই হলো ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। ডেরিভেশন দেবে মাত্র 2 মার্কস দেবে। সিবিএসই হলে 2 মার্কস, আইএসসি হলে 3 মার্কস। পুরোটা লিখতে হবে। হয়ে গেল। কত নম্বর ডিসকাশন জানলাম? ডিসকাশন নাম্বার 4। এবার আমরা
ডিসকাশন নাম্বার 5। কিন্তু হ্যাঁ, এই ডিসকাশন নাম্বার 5টা ডিসকাশন নাম্বার 4-এরই কন্টিনিউয়েশন। ডিসকাশন নাম্বার 5-এ কি জানবো একটু দেখে নিই। একটা ছোট কাজ একটু করতাম। কেউ ডিসকাশন নাম্বার 5-এ যাওয়ার আগে বলছি, এই যে ডিসকাশন নাম্বার 4-এ আমরা ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল যেটা জানলাম, কেউ এর পরেও আরো একটা লাইন লেখে, সেটাকে তখন তারা বলে ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে, ঠিক আমার তো পছন্দ এত অব্দি লেখা। তোমাদের যদি মনে হয় এর পরের স্টেজটাও তোমরা লিখবে তাহলেও চলবে। তাহলে পরের স্টেজটা কি দেখে নেওয়া যাক। চলো তাহলে একটু দেখে নিই আমরা যে পরের স্টেজটা কি। পরের স্টেজটায় কি লিখবো, পরের স্টেজটায় তাহলে কি লিখবো একটু দেখে নিই আমরা। এর পরেরটা আমি এদিকে লিখছি। এর পরের স্টেজটা this indicates if 2-1 vector is equal to 1/4 pi epsilon 0 q1 q2 by r cube, r স্কয়ার লিখলাম না কিন্তু, r কিউব। কেন আর কিউব লিখলাম? এখানে লিখলাম r21 ভেক্টর। কেন লিখলাম? একটু আগেই তোমাদেরকে বলেছি, সিন্স r21 ভেক্টর মানে হলো r21 ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু r21 ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর। দেখো এই যে r21 ক্যাপ, এই r21 ক্যাপের জায়গায় আমি r21 ভেক্টর ডিভাইডেড বাই স্মল r লিখতে পারি না, তাই বসিয়ে দিয়েছি। তাতেই r21 ভেক্টর বাই r কিউব এসছে। বোঝা গেল? এই যে r21 ক্যাপ লিখেছিলাম, সেই জায়গায় r21 ক্যাপ যেখানে লেখা হয়েছিল, এই r21 ক্যাপের জায়গায় আমরা r21 ভেক্টর ডিভাইডেড বাই স্মল r লিখে দিয়েছি। তাতে এই ফর্ম এসছে। দুটো ফর্মের মধ্যে তোমার যে ফর্মটা পছন্দ তুমি সে ফর্মটাই লিখতে পারো। কত নম্বর ডিসকাশন হলো? ডিসকাশন নাম্বার 4। এবার আসবো লাস্ট ডিসকাশন নাম্বার 5, কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স এর। ডিসকাশন নাম্বার 5 কিরকম? একটু ছোট ডিসকাশন, চলো একটু দেখে নিই আমরা ডিসকাশন নাম্বার 5টা কিরকম। ডিসকাশন নাম্বার 5-এ আমরা জানবো যে জিনিসটা আসলে সিবিএসইতে 2বার এসছে। আমরা এক্ষুনি তো জানলাম যে ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, আমরা সেটাই জানব, মানে ভেক্টর ফর্ম অফ কুলম্বস লই জানবো, একটু অন্যভাবে জানবো। কিভাবে জানবো একটু জেনে নিই। ধরে নাও ডিসকাশন নাম্বার 5, আমরা ডিসকাশন নাম্বার 5 নিয়ে এবার আলোচনা করব। চলো আমরা ডিসকাশন নাম্বার 5 নিয়ে এবার একটু আলোচনা করি। কি বলা আছে দেখি। আমরা জানবো ডিসকাশন নাম্বার 5 নিয়ে, এটাকে বলে কুলম্বস ল in position vector form। এটা একটু বোঝাতে কষ্ট হবে আমার। এটা তো বলবো,
কিন্তু বলার আগে একটু আমাকে জানতে হবে পজিশন ভেক্টরটা কি জিনিস। ক্লাস 11-এ করিয়েছিলাম, খুব টাইম নিয়ে করিয়েছিলাম, 2 দিন ধরে পজিশন ভেক্টরের নিউমেরিক্যাল করিয়েছিলাম। অনেকে হয়তো ভুলে গেছো, আবার অনেকের মাথায় আছে। যারা পড়াশোনা করেছো তাদের পুরোটাই মাথায় আছে, আর যারা পড়াশোনা করোনি তারা ভুলে গেছো। ক্লাস 12-এ তো এরকম করলে চলবে না। ক্লাস 12-এ তো সব মনে রাখতে হবে, সব কিছু পরীক্ষায় লিখে আসতে হবে। শুনেছ তো যে এবছর স্টুডেন্টরা বলছে যে সিবিএসসি কোয়েশ্চেন নাকি খুব কঠিন হয়েছে। একদম না। আমি যা যা পড়িয়েছি সেগুলো যারা যারা পড়ে গেছে তারা সব অ্যান্সার করছে। পড়াশোনা না করলে তো এবিসিডি লিখতে দিলেও সেটা কঠিন লাগবে। তাই যা যা বলছি, চলো আরেকটু টিপে ঢুকি। সবার আগে একটু তোমাদের সুবিধার জন্য আমি জানাতে চাই যে পজিশন ভেক্টর ব্যাপারটা কি। একটু শোনো আমার কথা বলি। যেখানে তোমরা রাফ করো কপিতে, সেখানে এরকম একটা দাগ টেনে নাও। এখানে নোট বলে লিখে রেখে নাও। পজিশন ভেক্টরস বা পজিশন ভেক্টর। মনে আছে? ধরে নাও পজিশন ভেক্টর নিয়ে আমি দুটো কথা বলছি। দুটো কথা বললে মোটামুটি আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 1, আমি একটা ভেক্টর ড্র করলাম, ও পি, স্মল আর ভেক্টর। মনে পড়ছে ক্লাস 11-এ বলেছিলাম এইটাকে আমরা দুভাবে বলতে পারি, লিখতে পারি। এটাকে আমি স্মল আর ভেক্টরও লিখতে পারি, আমি ওপি ভেক্টরও লিখতে পারি, আর লিখতে পারি পজিশন ভেক্টর অফ পি উইথ রেসপেক্ট টু ও। মনে পড়ছে? ফাইনাল পয়েন্ট, যত অব্দি তুমি ভেক্টরটাকে ড্র করেছো তার পজিশন ভেক্টর, কার পজিশন ভেক্টর অফ পি, যত অব্দি তুমি ভেক্টরটা ড্র করেছো কার রেসপেক্টে, যে পয়েন্ট থেকে তুমি ভেক্টর ড্র করেছো সেটা ইনিশিয়াল পয়েন্ট, তার রেসপেক্টে পজিশন ভেক্টর বলা হয় ওপিকে। এটাকে আমরা অ্যাব্রিভিয়েটেড সিম্বল স্মল আর দিয়ে ডিনোট করতে পারি। আচ্ছা, তাহলে একইভাবে নাম্বার 2, তাহলে একই লজিকে আমি যদি বলি এ বি, তার মানে এ বিও হলো একটা পজিশন ভেক্টর। কার পজিশন ভেক্টর? বি পয়েন্টের পজিশন ভেক্টর। কার রেসপেক্টে পজিশন ভেক্টর? এ পয়েন্টের রেসপেক্টে পজিশন ভেক্টর। মানে এ বি ভেক্টরকে আমি লিখব, পজিশন ভেক্টরকে নেই, বারবার পজিশন ভেক্টর লিখছি না, পি ভি লিখছি। পি ডট ভি ডট অফ বি উইথ রেসপেক্ট টু এ। ঠিক? বাহ, চলো একটা কাজ করা যাক, একটা মজার কাজ করা যাক। আমি বললাম কি, একটা অরিজিন চুজ করলাম, একটা বিচ্ছিরি জায়গায় একটা অরিজিন চুজ করলাম। ধরে নাও এখানে একটা অরিজিন চুজ করলাম, আপত্তি?
অরিজিনটার নাম দিলাম ও। আমার যেখানে ইচ্ছা সেখানে আমি অরিজিন চুজ করতে পারি, আমি এখানে একটা অরিজিন চুজ করলাম। ও থেকে এ অবধি একটা ভেক্টর ড্র করলাম, ও থেকে বি অবধি একটা ভেক্টর ড্র করলাম, ঠিক? ও থেকে এ অবধি যে ভেক্টরটা ড্র করলাম, ভালোবেসে তার নাম দিলাম আর সাফিক্স এ ভেক্টর। একটু ছোট হয়ে গেল লেখাটা। আর ও থেকে বি অবধি যে ভেক্টর ড্র করলাম, তার নাম দিলাম আর সাফিক্স বি ভেক্টর। ঠিক বলেছি? বাহ। আচ্ছা, তোমরা সাবস্ট্রাকশন অফ টু ভেক্টরস পড়েছিলে, ট্রায়াঙ্গেল ল পড়েছিলে ভেক্টর অ্যাডিশনে। এই একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, আমি যদি ভুল না বলি, এই দেখো ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু ও বি ভেক্টর, ট্রায়াঙ্গেল ল, ঠিক তো? আবার বলছি, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, এই অর্ডারে নিয়েছি, অপোজিট অর্ডারে ইকুয়াল টু ও বি ভেক্টর। ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু ও বি ভেক্টর, তাই তো? তাহলে ও এ ভেক্টর মানে কত? যদি হেয়ার ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু ও বি ভেক্টর, তাই তো? ট্রায়াঙ্গেল ল তাই বলে তো। যদি তাই বলে তাহলে তো ভাই, যদি সেটাই বলে তাহলে তো আমরা লিখতেই পারি therefore AB vector is equal to OB vector minus OA vector, লিখতে তো পারি। সাবস্ট্রাকশন, OA ভেক্টরটাকে ওদিকে নিয়ে গেলাম, OA ভেক্টরটা এদিকে ছিল, ওদিকে নিয়ে গেলাম। আচ্ছা, OB ভেক্টর মানে কত? স্মল আর সাফিক্স বি ভেক্টর। OA ভেক্টর মানে স্মল আর সাফিক্স এ ভেক্টর। তার মানে এবি ভেক্টর হলো স্মল আর সাফিক্স বি ভেক্টর মাইনাস স্মল আর সাফিক্স এ ভেক্টর। মনে পড়ছে? ক্লাস 11 এ পড়িয়েছিলাম। এবি ভেক্টর ইজ ইকুয়াল টু স্মল আর সাফিক্স বি ভেক্টর মানে পজিশন ভেক্টর অফ বি, তাই না? আর সাফিক্স বি কত? ও এর রেসপেক্টে বি এর পজিশন ভেক্টর। আর আর সাফিক্স এ কত? ও এর রেসপেক্টে এর পজিশন ভেক্টর। তার মানে এবি ভেক্টর হলো এবি, ইনিশিয়াল পয়েন্ট কোনটা? এ, ফাইনাল পয়েন্ট কোনটা? বি। যে কোনো ভেক্টর এবি ইকুয়াল টু ফাইনাল পয়েন্টের কোনো একটা অরিজিনের রেসপেক্টে পজিশন ভেক্টর আর বি ভেক্টর মাইনাস ইনিশিয়াল পয়েন্ট মানে এর পজিশন ভেক্টর সেই অরিজিনের রেসপেক্টে মানে আর। তাহলে কি বুঝলে? যে কোনো ভেক্টর, যে কোনো আরবিট্রারি ভেক্টর, এখানে যদি তোমায় পিকিউ ভেক্টরও দিয়ে দেয়, যদি পিকিউ ভেক্টর দিয়ে দেয়, পিকিউ দিয়ে দেয়, পিকিউ ভেক্টর মানে কি? পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পি। তুমি যে কোনো একটা আরবিট্রারি অরিজিন নাও, সেই অরিজিন থেকে কিউ অবধি পজিশন ভেক্টরটাকে আর সাফিক্স কিউ লেখো, আর পি অবধি পজিশন ভেক্টরটাকে আর সাফিক্স পি লেখো, তুমি একই জিনিস পাবে, আর সাফিক্স কিউ মাইনাস আর সাফিক্স পি। ঠিক এই হচ্ছে পি কিউ ভেক্টর। এটাই বলতে চাইছি, যে কোনো ভেক্টর মানে যে কোনো ভেক্টরের ফাইনাল পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস সেই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর। এত অবধি ক্লিয়ার? পজিশন ভেক্টর কি জিনিস যদি হয়, তাহলে এবার আমি কুলম্বস ল এ পজিশন ভেক্টর ফর্মে যাব। 2 মিনিটস লাগবে, খুব সোজা। দেখে নাও কি বলতে চাইছি। যেটা বলতে চাইছি তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমি প্রথমেই আগে ডায়াগ্রামটা ড্র করে নিচ্ছি।
ধরে নাও এইটা 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 এক্স ওয়াই জেড। ভাবো এটা কি রাইট হ্যান্ডেড অর্থোগোনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এটা এটা ঠিক তো? এক্স ওয়াই জেড রাইট হ্যান্ডেড অর্থোগোনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। যেরকম বলা সেরকম কাজ। তাহলে আমি লিখে দিচ্ছি যে ইন দা অ্যাবভ ডায়াগ্রাম কি লিখবো? ও এক্স ওয়াই জেড রাইট হ্যান্ডেড অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। এটা লিখলেই যথেষ্ট, আলাদা করে লেখার দরকার নেই যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, কিচ্ছু লেখার দরকার নেই। তুমি জাস্ট ও এক্স ওয়াই জেড বলে একটা অ্যারো সাইন দিয়ে লিখে দেবে রাইট হ্যান্ডেড অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক? দুটো চার্জ নিলাম, এইটা এইটা, একটা Q1 একটা Q2, ঠিক যেরকম নিয়েছিলাম আগে। ও থেকে Q1 অব্দি পজিশন ভেক্টর R1 ভেক্টর, ও থেকে Q2 অব্দি পজিশন ভেক্টর R2 ভেক্টর। ঠিক? আর এইটা হচ্ছে R21 ভেক্টর। নিশ্চয়ই মনে আছে, একটু আগে নিয়েছিলাম R21 ভেক্টর। ওদের মধ্যে সেপারেশন হলো স্মল আর। ঠিক? তাহলে চলো ফ্রম ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল we get that আমরা কি পাই? আমরা পাই F is equal to 1 by 4 pi epsilon 0 Q1 Q2 by R cube into R21 vector in কোথায়? air or free space। তাই তো? আমার কাজ কি হবে? এই যে R21 ভেক্টর, তার জায়গায় খালি R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর লিখে দেব। কারণ R21 ভেক্টরের ফাইনাল পয়েন্ট কোনটা? Q2। ইনিশিয়াল পয়েন্ট কোনটা? Q1। ব্যাস। তাহলে সরি, F21 ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা পেয়েছিলাম আমি, ভুল করে F লিখে ফেলেছিলাম। F21 ভেক্টর, ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল করছিল। Therefore F21 vector is equal to 1 by 4 pi epsilon 0 Q1 Q2 by R cube একটু মাঝে টাইপারটা এরকম হয়ে যাচ্ছে, ওটা ঠিক করে দিস। তাহলে F21 vector is equal to 1 by 4 pi epsilon 0 Q1 Q2 by R cube। এত অব্দি ঠিক আছে? এই জায়গায় কি লিখব? R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর হয়ে গেল। আর হ্যাঁ, আরেকটা কথা বলবো, এই যে R কিউব, এই R কিউবের জায়গায় কি লিখবো? এখানে লিখবো mod R2 মাইনাস R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টরের কিউব। কেন? কেন আরেক জায়গায় কেন এটা লিখবো? কারণ তো খুব সোজা, সিন্স আর এই যে
r21 ভেক্টর, এই যে r21 ভেক্টর, r21 ভেক্টর মানে তো r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, তাই না? r21 ভেক্টরের ম্যাগনিটিউডই তো r, তাই এখানে r21 ভেক্টরের যেটা ম্যাগনিটিউড সেটাই তো r21 ভেক্টরের ম্যাগনিটিউড মানে তো r2 মাইনাস r1 ভেক্টরের ম্যাগনিটিউড, তাই r কিউব যা r2 মাইনাস r1 ভেক্টরের কিউব হতো। তাহলে একটা ব্যাপার আমরা আজকে কমপ্লিট করলাম, আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স সেক্টরে ফার্স্ট চ্যাপ্টার পুরো শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রিক ফিল্ড নিয়ে ডিসকাশন শুরু করব। বাড়িতে যা বললাম ভালো করে পড়ো। আমি চেষ্টা করেছি, আমার বেস্ট এফোর্ট দিয়ে আমি চেষ্টা করেছি একটা কথাকে অনেকবার অনেকভাবে ডিফারেন্ট ওয়েতে বলতে, একদম বেসিক জায়গা থেকে শুরু করতে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। স্পেশালি যারা নাকি আমার কাছে ক্লাস 12-এ নতুন অ্যাডমিশন নিয়েছো, যারা আমার কাছে ক্লাস 11 পড়োনি, তারা আমার কথা বলার মোড, আমার বোঝানোর যে স্টাইল, তার সাথে হয়তো পরিচিত নও। তার জন্য আমি আরো স্লোলি, আরো অ্যানালিটিক্যালি এক্সপ্লেন করব। নেক্সট ক্লাস ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড করে আমরা নিউমেরিক্যাল শুরু করব। টিল দ্যাট ডে ভালো থাকুক সবাই। নেক্সট ক্লাস বলতে অলরেডি আমি কিন্তু দুটো ক্লাসের ইকুইভ্যালেন্ট জায়গায় গিয়ে গেছি। নেক্সট ক্লাসে এরকম 3টে ব্রেকে আরো একটা 2 ঘন্টার মতো ক্লাস থাকে। 2 ঘন্টা না, 2 ঘন্টার বেশি, 2 ঘন্টা 3 ঘন্টা এরকম একটা ক্লাস নেব। ভালো থাকবে সবাই, বাই বাই, গুড নাইট।